শুরু হচ্ছে অন্ধকারের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। স্বাগত নিশি গল্পের হাউসে। এখানে প্রতিটি গল্পই ছায়ায় লুকিয়ে থাকা সত্যকে সামনে আনে। আলো নিভিয়ে দিন, দরজা বন্ধ করুন, কারণ গল্প শুরু হচ্ছে এখনই। আজকের রাতটা একটু অন্যরকম। বাইরের চাঁদ ঢাকা পড়েছে মেঘে, আর ঘরের কোণে যেন কিছু একটা নড়ছে। আমি তোমাদের বলবো একটা সত্যি ঘটনা, না সত্যি না হলেও এমন যে বিশ্বাস না করে উপায় নেই। চোখ বন্ধ করো না, কারণ যা আসছে তা দেখতে হবে চোখ খুলে। শুরু করছি আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের চিলতে কোঠার ঘর। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললুম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠি পেল। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আরেকদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলি নদী। তুমি আজকেই মোটমাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারিদিকে দৃশ্য খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছে। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার খবর সব ভালো। ইতি, তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছে। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটমাট বাঁধতে শুরু করল। বাড়িখানা পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিক ওদিক কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন মানিকের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলুম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভিতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞেস করলুম, ওটা কি মানিক? মানিক বললে, কবর। আমি বললুম, কবর? মানিক বললে, হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেয়ে মারা গেলে পর তাকে এখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড়গড় করতে লাগলো। দেখলুম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলুম না। বললুম, মানিক, তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বলল, জানি না। লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। আমি বললুম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বলল, জাতের নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টিয়ানের কবর ও বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকলো। যেমন প্রকাণ্ড বাড়ি তেমন মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুনবালি খসে পড়ছে, কোথাও মেঝে ছেদা করে
ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে। কোথাও কড়িকাঠে থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বললে, এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল। এই মেরুয়ারদের দেশে কুসংস্কার বড় বেশি। বোধহয় ওই কবরের ভয়েই এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললুম, বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বললে, আমরা কিন্তু আজ 3 সপ্তাহ ধরে এখানে খুব সুখে বাস করছি। ও কবর ফুঁড়ে উঠে কোনোদিন কোনো মেমপেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন উপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। এক সময়ে এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনো তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়। এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এ ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে এসে উঠেছে এবং তারপরে ঘরখানা শুরু হয়েছে। 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানালা ও ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতগুলো পুরনো সোফা, কৌচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেকদিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল। যেন এখানে একটু হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললুম, মানিক, ঘরের জানালাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলে। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভিতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল প্রাণী কেটে গেল। একটা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের উপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলুম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলোকমাখা নীলাকাশের দিকে উঠে গেছে। যেন ভগবানের পুজোর থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নিত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরে আবিষ্কার করলুম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার ফুটফুট করতে লাগলো। ফিরে বললুম, দেখো মানি, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন। কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গোড় দিলেন কেন, সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বললে, এখানকার লোকদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি। মারা গেলে পর মেমের দেহ নাকি প্রথমে গোরস্থানে নিয়ে গিয়ে গোড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্ত করে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরের দিন সকালে আবার সেই দৃশ্য। উপরে উপরে 3 বার এই দৃশ্য অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই দেহটাকে এই বাড়ির ভিতরে এনে গোড় দিবে। সেই থেকে পাপী কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললুম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বললে, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগুবি গল্প আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞেস করলুম, এই ঘরের এই পুরনো আসবাবগুলো কোথা থেকে এলো? মানিক বললে, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের। তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ খাটের ঠিক মাথার ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো।
স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। শুধালু, ও কার ছবি মানিক? মানিক বললে, সেই মেমে। কাছে গিয়ে দেখো না, মেমটি দেখতে ঠিক ডানা কাটা কুড়ির মতন ছিল না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেল। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65 কম হবে না। লিকলিকে দেহ, বাখারির মতন সরু বাহু, সাদা সনের মতন চুলগুলো কাঁধের ওপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢাকা কুটকুটে চোখ দুটো। ওহ, সেই চোখ দুটোর ভিতর থেকে যে কুদৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো কোকড়ো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বললে, কি হে অমল, মেম সাহেবটি তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললুম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে, সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। মানিক বললে, কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। আমি বললুম, তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বলল, আচ্ছা, এসো আমরা দুজনে মিলে ছবিখানা নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপর উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করল। কিন্তু উফ, সে কি ভীষণ ভারী, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রাখল। মানিক হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, ও কি অমল, তুমি হাত কাটলে কেমন করে? তোমার হাতেও তো রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো, আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরে মানিকের দুহাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলুম, মানিক, মানিক, তোমার হাতেও তো যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বললে, তাই তো, আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেলল। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেল। আমাদের কারুর হাতে কোথাও এতটুকু আঁচড়ে দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল। এবং দূরে নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়ল, কিছুই বুঝতে পারলাম না। আচমবিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্য ঘুম ভাঙল সেটা বুঝতে পারলুম না বটে, কিন্তু এটা বেশ অনুভব করলুম ঘরের ভিতর নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি, কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিল। হঠাৎ আমার মাথার ওপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেললে। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলুম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে
আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাস্কটা পেল, একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিল। দেশলাইয়ের কাঠি নিভে গেল, কিন্তু যা দেখেছি সেইটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিল, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব, হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখলে। বরফের মতো ঠান্ডা কনকনে হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি ছুড়লুম, এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপরে পড়ে গেল। আমি আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাতের ঘরে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে করে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখে শুধলো, ব্যাপার কি, তোমার ঘরেও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললুম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। মানিক বললে, দেখ যত সব বাজে কথা, ছবি কি পা আছে, দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুতপদে উপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলুম মানিকের উচ্চ আর্তনাদ, এবং তারপরেই দেখলুম সে একসঙ্গে 3-4টে সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। আকুল স্বরে সে বলল, ঘরের ভিতরে পচা মরা গন্ধ, আর ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকেই নজর পড়ল। আমার কাঁধের উপর একটা রক্তের ধারা গা বেয়ে নেমে আসছে, আর এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতে স্পর্শ পেয়েছে। গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে। শুভরাত্রি।